নমস্কার বন্ধুরা, মাইতি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আমি সোমনাথ মাইতি আর তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। আজকে আমরা এবিটিএ 2024-25 সেশনের পেজ নাম্বার 93 এর 1 আর 4 এর দাগের সবকটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর চ্যানেলটিতে নতুন হলে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেই নোটিফিকেশনটি পৌঁছে যাবে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেনটা এখানে কি বলেছে? ফার্স্ট কোয়েশ্চেনটা বলেছে একটি নির্দিষ্ট সরল সুদের হারে কোনো মূলধন এক্স বছরে দ্বিগুণ এবং ওয়াই বছরে 3 গুণ হলে এক্স ইস টু ওয়াই কি হবে? তাহলে চারটে অপশন দিয়েছে এখানে, এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা হবে সেটা আমরা দেখে নেব। তাহলে চলো, ফার্স্ট যে কোয়েশ্চেনটা বলছে এখানে, তার মানে একটা নির্দিষ্ট সরল সুদের হার, তার মানে সুদের হারটা একই থাকবে, অর্থাৎ আর এখানে কিন্তু একই থাকবে। আর তার সঙ্গে আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে মূলধনটাকেও কিন্তু আমরা সেম ধরে নেব। ঠিক আছে, এই দুটো কিন্তু একই থাকবে, একই, একদম তোমাদের ভাষাতেই লিখছি আমি, একই থাকবে। তো এই ধরনের অঙ্ক আমরা কিভাবে সলভ করব? দেখো, প্রথম কথা হচ্ছে প্রথমে পিটা কততে কনভার্ট হয়ে যাচ্ছে? 2p তে কনভার্ট হয়ে যাচ্ছে, মানে 2p তে পরিণত হচ্ছে কত বছরে? x বছর। আর এটা হচ্ছে x বছর, আর এই পিটাই হচ্ছে 3 গুণ হয়ে যাচ্ছে, 3p তে কনভার্ট হয়ে যাচ্ছে কত বছর? y বছরে। ঠিক আছে, y ইয়ার্সে। তাহলে এই যে ব্যাপারটা ওরা বলতে চাইছে যে এক্স বছরে ওরা দ্বিগুণ হয়ে যাবে, ওয়াই বছরে 3 গুণ, এই দুটোই কিন্তু, একটা হচ্ছে ধরে নাও a1, একটাকে ধরে নাও a2। কথা বোঝাতে পারছি? দুটোই কিন্তু অ্যামাউন্টকে ইন্ডিকেট করছে, দুটোই কিন্তু হ্যাঁ ইয়ে আসল আর সুদ মিলিয়ে যেটা হয়, তো সে তাকে ইন্ডিকেট করছে, অ্যামাউন্টকে ইন্ডিকেট করছে। তো আমরা একটা কাজ করতে পারি, এই অঙ্ক করার ক্ষেত্রে একটা ফর্মুলা মনে রাখবে, সেটা হচ্ছে I1 ডিভাইডেড বাই I2 ইকুয়ালস টু T1 ডিভাইডেড বাই T2। এটা মনে রাখবে। এই জিনিস, এই ফর্মুলাটা মনে রাখলে তোমাদের অঙ্কটা করতে কিন্তু খুব ইজি হবে। প্রথম কথা হচ্ছে দেখো, এখানে এই পি আছে আর এখানে 2p আছে, তাহলে পি হচ্ছে প্রিন্সিপাল আর 2p হচ্ছে অ্যামাউন্ট। তাহলে এখান থেকে আমরা I1 কি পাবো? I1 ইজ ইকুয়াল টু পেয়ে যাবো হচ্ছে পি। ঠিক আছে, এখানে দেখো প্রিন্সিপাল পি আর অ্যামাউন্টটা হচ্ছে 3p। তাহলে আমরা এখান থেকে I2 মানে সুদ, এই সুদটা কত পেয়ে যাব? সেটা হচ্ছে 2p সুদ পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে এটা পেয়ে গেলাম পি, এটা পেয়ে গেলাম 2p। তাহলে সেখান থেকে T1 বলছে মানে x বছর, আর এটা হচ্ছে y বছর। তাহলে সেখান থেকে আমরা x বাই ওয়াই ইকুয়ালস টু পেলাম 1/2। সেখান থেকে আমরা x ইস টু ওয়াই ইকুয়ালস টু পেলাম 1:2। বুঝতে পারলে কনসেপ্টটা? কনসেপ্টটা আশা করি বুঝতে পেরেছো, খুবই ভালো কনসেপ্ট। তারপরে নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে? নেক্সট কোয়েশ্চেন্স ওরা যেটা বলতে চাইছে যে আগের দিনের মতো একই প্রবলেম, নো প্রবলেম, এটা হয়, তো সেই নিয়ে সমস্যা কিছু নেই। দেখি, না একই প্রবলেম হচ্ছে। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন্স, নেক্সট কোয়েশ্চেন একটু আমরা নিচে নামিয়ে করব অঙ্কটা, তাহলে বুঝতে সুবিধা হবে, নাহলে আবার সেই প্রবলেম দেখা দেবে। দেখো, সেকেন্ড কোয়েশ্চেন্সটা বলেছে যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 6x, এক্স স্কোয়ার ইকুয়াল টু 6x। সিম্পল। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 6x হওয়া মানে এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়ালস টু 0। এইটা হচ্ছে আমরা পেলাম। তো বলতে কি চাইছি, এই সমীকরণটির বীজ বা বীজদ্বয়, আচ্ছা বীজ বের করতে বলেছে, নো প্রবলেম, আরো ইজি হয়ে গেল ব্যাপারটা। তাহলে এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস 6 পেয়ে যাই না? কি বলছো বলো? এটা 6 না কিন্তু 0। তাহলে এখান থেকে আমরা দুটো কেস পেতে পারি, একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 0, আর একটা হচ্ছে এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0।
সেখান থেকে আমরা খুব ইজিলি বের করতে পারি এক্স ইকুয়ালস টু 6। তাহলে এই দুটোই হচ্ছে 0,6। আচ্ছা, আগের আনসারটা ছিল হচ্ছে 1:2, ওটা দাগাতে ভুলে গেছিলাম। এবার নেক্সট কোয়েশ্চেন্স কি বলেছে, একটি বৃত্তের 18 সেন্টিমিটার দীর্ঘের একটি জ্যা বৃত্তের কেন্দ্রে এক সমকোণ পরিমাণ কোণ উৎপন্ন করে। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের লম্ব দূরত্ব কত, এই লম্ব দূরত্বটা বের করতে হবে। নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে, খুব ইম্পর্টেন্ট, ব্যাপারটা বুঝে নাও ভালো করে। দেখো, প্রথমে আমি একটা বৃত্ত আঁকছি, খুব ভালো ব্যাপার। এবার এই বৃত্তের ক্ষেত্রে আমি একটু চেঞ্জ করি কালিটা। এইটা হচ্ছে ধরো জ্যা, ডিস্টার্বিং, এগুলো খুব ডিস্টার্বিং, এগুলো হচ্ছে জ্যা। তো এই জ্যা কত বলেছে, জ্যাটা বলেছে 18 সেন্টিমিটার। 18 সেন্টিমিটার, এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র হচ্ছে ও ধরে নাও। তাহলে এইটা টেনে দিলাম এখান থেকে, এইটা এখান থেকে টেনে দিলাম। এবার আমাকে তো লম্ব দূরত্ব বের করতে বলেছে, এটা বের করতে বলেছে। তাহলে এটা এ নাম দিই, এটা বি নাম দিই, আর এটা ডি নাম দিই, দিতেই পারি। আচ্ছা, আবার এখানে আরেকটা জিনিসও বলে দিয়েছে, খুব ইম্পর্টেন্ট বিষয়। এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, ওকে। আবার এটাও হচ্ছে লম্ব আছে, তাই এটাও 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এইবারে আমরা করবোটা কি, আমরা যদি ধরো দেখো এই যে লম্ব সমদ্বিখণ্ডক, এই লম্ব সমদ্বিখণ্ডকটা, এই যে লম্ব সমদ্বিখণ্ডক যেটা দেখতে পাচ্ছ এডি মানে ওডি, এই ওডি কিন্তু শুধুমাত্র এই জ্যাকে সমান দুটো ভাগে ভাগ করছে না, বরং এই কোণটাকেও কিন্তু সমান দুটো ভাগে ভাগ করে দিচ্ছে। তাহলে সেক্ষেত্রে এই যে কোণটা, এই কোণটাকে আমরা কত ডিগ্রি ধরতে পারি, এই কোণটাকে আমরা ধরতে পারি 45 ডিগ্রি। ঠিক আছে, 45 ডিগ্রি। ক্লিয়ার, এটুকু বুঝতে পারলে? আচ্ছা, এটা 45 ডিগ্রি। তাহলে এখন কথা হচ্ছে, এই 18কে যদি সমান দুটো ভাগে ভাগ করা হয়, তাহলে এটাও 9 পাচ্ছ, এটাও 9 পাচ্ছ। তাহলে আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি। দেখো, ত্রিকোণমিতি অ্যাপ্লাই করেও কিন্তু এই অঙ্কটা করা যায়, আমি সেটাই চেষ্টা করছি। তাহলে ত্রিভুজ ও এ ডি এর ক্ষেত্রে কি পাবো, ওডি বাই এডি ইকুয়ালস টু কত, দেখো 45টা এখানে এই কোণের রেসপেক্টে দেখছি, মানে এটা ভূমি আর এটা হচ্ছে লম্ব। তাহলে এটা হচ্ছে কট 45 ডিগ্রি, ওকে। আচ্ছা, নেক্সট আমরা কি পাবো, ওডি ইজ ইকুয়াল টু কত আছে, ওডি ইজ ইকুয়াল টু আমি জানি না, ওডিটাই তো বের করতে হবে আমাকে। এডি ইজ ইকুয়াল টু কত, 9। আচ্ছা, কট 45 ডিগ্রি, কট 45 ডিগ্রি ভ্যালু কত, কট 45 কত বলো, কট 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। ট্যান 45 আর কট 45 এখানে কিন্তু সেম, তাহলে এটা হচ্ছে 9। তার মানে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম এই যে ওডি বা যেটাকে লম্ব দূরত্ব বলছো, এই লম্ব দূরত্বের মানটা হচ্ছে 9 সেন্টিমিটার। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট কোয়েশ্চেন্স চলে আস। নেক্সট কি বলেছে, নেক্সট কোয়েশ্চেন্স বলছে, যদি cos থিটা প্লাস sec থিটা ইজ ইকুয়াল টু 2 হয়, তাহলে cos টু দি পাওয়ার 11 থিটা প্লাস sec টু দি পাওয়ার 11 থিটার মান কত হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাকে বলে দিয়েছে cos থিটা প্লাস sec থিটা ইকুয়ালস টু 2। আচ্ছা, তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখান থেকে আমরা এটাকে এইভাবে ভাঙাতে পারি, cos থিটা প্লাস 1 বাই cos থিটা, এটা ইজ ইকুয়াল টু 2। আচ্ছা, এটার সাথে আমি একটা প্রপার্টি মিলিয়ে দেখাবো, ঠিক আছে, অ্যালজেব্রার একটা কনসেপ্ট এখানে মিলিয়ে দেখাবো। ঠিক আছে, অ্যালজেব্রার কনসেপ্টটা কি ছিল, অ্যালজেব্রিক কনসেপ্ট কি ছিল এখানে, অ্যালজেব্রিক কনসেপ্টটা আমি বলেছিলাম যে যদি যদি কি যদি হচ্ছে এক্স প্লাস 1/x ইকুয়ালস টু 2 হয়, তাহলে আমরা বুঝবো যে এইটা কাকে ইন্ডিকেট করছে, এক্স ইকুয়ালস টু 1 কে ইন্ডিকেট করছে, অর্থাৎ এক্স ইকুয়ালস টু এটা 1 হবে। ক্লিয়ার, এক্স ইকুয়ালস টু 1 হবে, এটা কিন্তু আমরা জানি অলরেডি, এটা ত্রিকোণমিতির
ত্রিকোণমিতির অঙ্কেতেও কিন্তু ব্যতিক্রম কিছুই না, ব্যাপারটা হচ্ছে cos থিটা ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে, আর 1/cos থিটা ইজ ইকুয়াল টু কিন্তু 1ই হয়ে যাবে। তাহলে 1 + 1 হয়ে গেল 2, সেটা নিয়ে কথা না। তো ব্যাপারটা হচ্ছে এটা আমি এইভাবে দেখতে পারি কনসেপচুয়ালি। তো চলো, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি এখান থেকে, cos থিটা ইজ ইকুয়াল টু, তাহলে আলটিমেট যেটা পেলাম সেটা হচ্ছে 1। আমি এক্ষুনি বলছিলাম তোমাদের কথাটা, ঠিক আছে, একদম ডাইরেক্ট, আর কিছু করার দরকার নেই, একদম ডাইরেক্ট তোমরা অ্যাপ্লাই করতে পারো। তাহলে সুতরাং এখানে cos টু দি পাওয়ার 11 থিটা প্লাস sec টু দি পাওয়ার 11 থিটা, এটা ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে 1 টু দি পাওয়ার 11। আর sec থিটা মানে কি, মানে 1/cos থিটা ইজ ইকুয়াল টু 1 হলে মানে sec থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে এটাও তো 1ই হওয়ার উচিত। তাহলে সেখান থেকে আমরা 1 + 1 পেয়ে গেলাম হচ্ছে 2। গুড, ওকে। নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে, তাহলে 2 হচ্ছে আমাদের রাইট আনসার। তাহলে নেক্সট কোয়েশ্চেন্স যেটা বলছে যে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু পাওয়া যায়, সেই নিরেট শঙ্কুর আয়তনটা কত হবে। তাহলে আগে আমাকে একটা ছবি আঁকতে হবে, ছবিটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমি 5-এর দাগের অঙ্কটা এখানে করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথমে আমি একটা অর্ধগোলক আঁকবো, অর্ধগোলক, প্রথমে একটা আমি অর্ধগোলক আঁকছি, ওকে। এবারে তার উপরে একটা আমি শঙ্কু আঁকছি, শঙ্কু। আচ্ছা, এই হচ্ছে শঙ্কুটা, মানে এই পুরো ভূমিটা নিয়ে নিল, এ কি করলো, এ পুরো ভূমিটা নিয়ে নিল এখান থেকে, এই পুরো ভূমিটা এ নিয়ে নিল। এটাই হচ্ছে ব্যাপার, আমি যদি ছবির মাধ্যমে দেখাই। তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ কত ছিল, ব্যাসার্ধ আর ছিল। আচ্ছা, শুধু তাই নয়, এই উচ্চতাটা কত ছিল, এই উচ্চতা আমি যেটা দেখতে পাচ্ছি এখান থেকে, এই উচ্চতাটা হচ্ছে এখান থেকে কত, যেটা হচ্ছে আর, এটাও কিন্তু আর। তাহলে এখন কথা হচ্ছে আমাকে আয়তনটা বের করতে হবে, কিছুই না, একদম ডাইরেক্ট শঙ্কুর আয়তনটা বের করো, শঙ্কুর আয়তন। তাহলে আয়তনটা কত পাচ্ছ, যেটা হচ্ছে 1/3 π × r² × h, এর এইচটা দেখো, লক্ষ্য করো, এটা আর হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে 1/3 π × r³। তাহলে এখান থেকে আমরা এই অপশনটা ডি, অপশন ডি পেয়ে গেলাম। তারপরে নেক্সট 6 নম্বর কোয়েশ্চেন্সটা কি বলছে, 6 নম্বর কোয়েশ্চেন্সটা তোমাদের বলে দিয়েছে, 6 নম্বর কোয়েশ্চেন্সটা যেটা বলছে যে 6, 7, x, 8, y, 14 এই সংখ্যাগুলির গড় হচ্ছে 9 হলে এবার এই 4টে অপশনের মধ্যে কোনটা হবে। আরে গড় বলে দিয়েছে, গড় বলে দিয়েছে মানে তোমরা ডাইরেক্ট একটা কাজ করো, সব কটাকে যোগ করো, আগে সব কটাকে যোগ করো, যোগ করেছো, ডিভাইডেড বাই এখানে 6 করে দাও, তাহলেই তো তোমার গড়টা বেরিয়ে গেল। আর সেই গড়ের মান দিয়ে দিয়েছে 9। এবার 6, 7, 13, 13, 8, 21, 21 আর 14 কত হয়, 35। তাহলে 35 প্লাস এক্স প্লাস ওয়াই, আর এই 6টাকে আমি ক্রস মাল্টিপ্লিকেশনে 6 নং 54 করে দিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পেলাম হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 54 মাইনাস 35। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে 19, ঠিক আছে। তাহলে এবার এটা কোন অপশনের সাথে টিক করছে, সেটা হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 19, অপশন বি। ওকে, ক্লিয়ার। আচ্ছা, এখানে আমাদের 6টা কোয়েশ্চেন্স কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার 4-এর দাগে আমরা ঢুকলাম। 4-এর দাগের কোয়েশ্চেন্স, ফার্স্ট কোয়েশ্চেন্সটা কি বলেছে, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3/4% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় হচ্ছে 60 টাকা কম হয়, 60 টাকা কম হয়, তাহলে ওই ব্যক্তির মূলধন কত। আমি একটা কাজ করি, আগে তোমার এই যে 4%, দেখো একটা টেকনিক, সুন্দর টেকনিক বলে দিচ্ছি। 4% মানে কি, 4/100, তার মানে 100 টাকা যদি মূলধন হয়, তাহলে তার করেসপন্ডিং 4 টাকা তার লাভ হচ্ছে, তাহলে 4 টাকা তার লাভ হবে, লাভ, এটা হচ্ছে মূলধনটা। একইভাবে আরেকটা জিনিস তোমাকে বলি, সেটা হচ্ছে ধরো
এই যে 3/3/4 এত পার্সেন্টেজ এর কথা বলেছে, এটা মানে কি? এটা মানে নিশ্চয়ই তোমার 3×3 = 12, 12×3 = 15, তাহলে 15/4, 15/4 টাকা কার রেসপেক্টে? 100 টাকার রেসপেক্টে, তাহলে 15/4 টাকা, তার মানে এটা হচ্ছে তোমার লাভ হচ্ছে, আর এটা হচ্ছে মূলধন। তাহলে মূলধন কিন্তু আমার 100 টাকা, যখন মূলধন 100 টাকা ছিল তখন লাভ কতটা কমেছে, ঠিক আছে? তাহলে তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে লাভ হ্রাস কত হয়েছে আগে সেটা দেখো। লাভ হ্রাস কতটা হয়েছে আগে? আগে ছিল 4, পরে 15/4 হয়ে গেছে, ঠিক আছে? এত টাকা ধরে নিলাম, আমি টাকা হিসেবে বিষয়টা করলাম। তাহলে 4×4 = 16, 16 - 15/4 এত টাকা, তাহলে 1/4 টাকা, ঠিক আছে? তাহলে এখন কথা হচ্ছে 1/4 টাকা হ্রাস পায় যখন মূলধন 100 টাকা, স্বাভাবিক ব্যাপার। এবার আমাকে বের করতে হবে যে 1 টাকা হ্রাস পায় কখন? যখন মূলধন হচ্ছে 100/1/4 এত টাকা। তাহলে সেখান থেকে আমরা পেলাম কত? 4, ওপরে চলে গেল 400 টাকা, হলো? এখন কথা হচ্ছে তোমার যদি 60 টাকা কম হয়, 60 টাকা যদি হ্রাস পায়, তাহলে মূলধন কত হওয়া উচিত? 400 × 60, তাহলে 4×6 = 24, 24,000, ঠিক আছে? এত টাকা। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, একটু ভেঙে দেখালাম, তোমরা বুঝতে পারবে। তোমরা এক্স ধরে অঙ্কটা আগে করতে পারো। সেকেন্ড কোয়েশ্চেন্সটা কি বলেছে? বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি আর সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? যে n বছরে দ্বিগুণ, বা ধরো 20 বছরে দ্বিগুণ হয়েছে, কত বছরে 4 গুণ হবে, বা 6 গুণ হবে, বা 3 গুণ হবে? এই রকম টাইপের প্রশ্ন যখন, আর চক্রবৃদ্ধি সুদের কথা যখন চলে আসবে, আমি একটা তোমাদের সহজসভ্য ফর্মুলা বলছি, সেই ফর্মুলাটাকে মাথায় রাখতে হবে। এটা কিছুই না, দেখো আমি ফর্মুলাটার এক্সপ্লেনেশন প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম কথা কি, আমরা তো একটা জিনিস জানি যে a = p × 1 + r/100⁴n, এটা তো জানি, এটা আমরা জানি। তাহলে এখন কথা তুমি বলো না যে এখান থেকে আমরা যদি বের করি এরকম যে 1 + r/100 হচ্ছে a/p তার হোল টু দি পাওয়ার 1/n, এটাও তো আমার ভুল কিছু নয়, এটা আমার সঠিক। আচ্ছা, তাহলে আমার কথা হচ্ছে এইটা হচ্ছে ফর্মুলাটা। এবার আমার এই ফর্মুলাটা কিন্তু বিভিন্ন জায়গায় কাজে লাগবে। এই যে কত বছর, প্রথম কথা বলছে শতকরা চক্রবৃদ্ধির সুদের হারে কিছু টাকা n বছরে দ্বিগুণ হয়েছে, ভালো করে বুঝবে, n বছরে দ্বিগুণ হয়েছে। ফর্মুলাটা এখান থেকে যে ফর্মুলাটা আমার আসবে সেটা বলে দিই একটুখানি, সেটা হচ্ছে দুটো আলাদা আলাদা বছরের কথা যখন বলে দিয়েছে, তাহলে তখন দেখো ফর্মুলাটা, এই ফর্মুলাটা ইউজ করবে, a1/p তার হোল টু দি পাওয়ার, ধরো n1 = a2/p তার হোল টু দি পাওয়ার 1/n2, যেখানে n1 আর n2 হচ্ছে আলাদা আলাদা সময়, সময়ের কথা বলেছে, আর সেই সময় অ্যামাউন্ট বা সবৃদ্ধি মূল কত হচ্ছে সেটা তোমাকে বের করতে হবে, বা সমূল চক্রবৃদ্ধি যেটাকে বলছি আমরা, সেটা কত হবে সেটা বের করতে হবে তোমাকে। এটা হচ্ছে মেন ফর্মুলা। এই ফর্মুলাটাকে তোমরা যদি ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারো, নিমেষের মধ্যে অঙ্ক হয়ে যাবে, দেখবে আমি এক্ষুনি করে দেবো। শুধু একটু খেয়াল রাখো কোথায় কোনটা ইউজ করছি। দেখো প্রথম কথা বলছে n বছরে দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে মানে কি? মূলধনটা দ্বিগুণ হবে। তাহলে এই a1 এর জায়গায় আমরা লিখতে পারি 2 × p, দ্বিগুণ হয়ে যাচ্ছে, আর নিচে p যেরকম থাকা সেরকমই থাকলো। কত বছরে হচ্ছে? n বছরে, তাহলে 1/n। এটা হচ্ছে a2, a2 মানে কি? কত বছর? 4 গুণ হয়ে যাচ্ছে, 4 গুণ, তাহলে 4 × p, তাহলে এটা কত বছরে হচ্ছে আমি জানি না, এটাই আমাকে বের করতে হবে। চলো রাখি ওরকমই। তাহলে এবারে হচ্ছে ব্রেক করে দিই আমরা সুন্দর করে, এটাকে ব্রেক করি। তাহলে নেক্সট আমার স্টেপ কি হওয়া উচিত? 2⁴ = 4⁴ 1/n2, ক্লিয়ার?
তারপরে 2 টু দি পাওয়ার এটা 1/n যেরকম থাকা থাকলো, আর এটা হচ্ছে 2 টু দা পাওয়ার, আমি যদি সলভ করি তাহলে 2/n2 হয়ে গেল। তাহলে দুটোকে দুপাশ যদি আমি কম্পেয়ার করি তাহলে 2/n2 ইজ ইকুয়াল টু 1/n, সেখান থেকে আমরা n2 ইজ ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু n পেয়ে গেলাম। ঠিক আছে, মানে আগে যত বছরে দ্বিগুণ হয়েছিল এখন তার দ্বিগুণ বছরে হচ্ছে 4 গুণ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন্স। নেক্সট কোয়েশ্চেন্সটা কি বলছে, ax² প্লাস bx প্লাস 35 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণের বীজদ্বয় বলছে -5 আর -7 হলে a এবং b এর মান নির্ণয় করতে হবে। a এবং b এর মান নির্ণয় করতে হবে, কিভাবে বের করব? সিম্পল ভাবে। আচ্ছা, তোমরা এই অঙ্কটাকে অনেক রকম ভাবে করতে পারো, তাহলে আমি বেসিক্যালি যেভাবে করার টার্গেট নেব সেটা হচ্ছে, দেখো আগে ax² প্লাস bx প্লাস 35 এটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 0 হচ্ছে। এবার সিম্পল ভাবে আমরা যদি একটা জিনিস দেখি যে ধরো আমি এই সমীকরণটিকে ax² প্লাস ক্যাপিটাল bx প্লাস ক্যাপিটাল c ইজ ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই, সাথে তুলনা করে পাই, কি পাবো? তুলনা করে আমরা পাবো হচ্ছে, ধরো a ক্যাপিটাল a ইজ ইকুয়াল টু স্মল a, ক্যাপিটাল b ইজ ইকুয়াল টু স্মল b, আর ক্যাপিটাল c ইজ ইকুয়াল টু 35 হলো। আচ্ছা, এখন দুটো বীজ কি কি দিয়েছে? ধরে নাও আলফা ইজ ইকুয়াল টু -5 দিয়েছে আর বিটা ইজ ইকুয়াল টু কত দেবে? -7 দেবে, সিম্পল জিনিস। সুতরাং তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু -b/a পেয়েছিলাম, ক্যাপিটাল ইউজ করব এখানে সুবিধা হবে। তাহলে এখান থেকে আমরা আলফা মানে -5 পেয়েছি আর বিটা মানে -7 পেয়েছি, সেখান থেকে মাইনাস বি মানে কি? বি মানে স্মল বি বাই এ মানে কি? স্মল এ হলো। আচ্ছা, সেখান থেকে আমরা পেলাম কি? মাইনাসে, এবার মাইনাস করতে মানে প্লাস করতে হবে -b/a। এবার এখান থেকে কেটে দাও, কেটে দিলে তাহলে b ইজ ইকুয়াল টু কত পাচ্ছ? 12 ইন্টু a পেয়ে যাচ্ছ। এটা একটা কনসেপ্ট পেয়ে গেলে। নেক্সট কনসেপ্ট কি দেখতে পাচ্ছ? আবার আমরা আরেকটা জিনিসও দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আলফা ইন্টু বিটা। আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু c/a। আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু c/a। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত পেয়েছি? -5, আর এখান থেকে -7 পাচ্ছি। তাহলে এখান থেকে c ইজ ইকুয়াল টু কত? c ইজ ইকুয়াল টু তো 35 পেয়েছিলাম, ডিভাইডেড বাই a পেয়েছিলাম, মানে অবশ্যই এটা ক্যাপিটাল a ছিল, তারই ভ্যালু হচ্ছে এরকম। আচ্ছা, নো প্রবলেম, 5×35। তাহলে 35 ইজ ইকুয়াল টু 35/a। তাহলে 35 কেটে গেল, তাহলে এখান থেকে a ইজ ইকুয়াল টু কত পেলাম? 1 পেলাম। তাহলে নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি? এর ভ্যালু 1 পেলে এখান থেকে আমরা b ইজ ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? 12 ইন্টু 1, তাহলে পেয়ে গেলাম 12। ওকে, তাহলে এইভাবে a আর b এর ভ্যালু পেয়ে গেলাম। নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে? যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃত করো। ভেদ চ্যাপ্টারে চলে যাবে, ওখানে যৌগিক ভেদের উপপাদ্যটা দেওয়া রয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার বলছে একটা কোণ বলেছে 63 ডিগ্রি 35 মিনিট আর 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণের মান নির্ণয় করো। কিভাবে বের করব? দেখো, প্রথম কথা হচ্ছে পূরক কোণের কথা আসা মানে, যখন ধরো একটা কোণ আছে, একটা এ আছে, ধরো বি আছে, দুটো, এই দুটি কোণ পূরক কোণ হবে। পূরক কোণ হবে যখন a প্লাস বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, এটা মাথায় থাকতে হবে, এটা আমরা জানি। তাহলে 90 ডিগ্রির ব্যাপারটা যখন চলে আসছে, তাহলে 90 ডিগ্রিকে আমি প্রথমে ডিগ্রি মিনিট সেকেন্ডে ভাঙাবো। তাহলে এটা পাবো হচ্ছে 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। ঠিক আছে, এবার একটা কোণ কিন্তু তোমাকে দিয়ে দিয়েছে 63 ডিগ্রি 35 মিনিট আর 15 সেকেন্ড, এটা 15 সেকেন্ড এটা দিয়ে দিয়েছে তোমাকে। এবার আমি যদি এই কোণটাকে আমি 90 ডিগ্রি থেকে, ওভারঅল 90 ডিগ্রি থেকে যদি মাইনাস করে দিই, তাহলে কিন্তু আরেকটা কোণ পেয়ে যাব, সেকেন্ড কোণটা আমরা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা 45 সেকেন্ড, এখান থেকে পাচ্ছি ধরো 4 আর এটা 2, 24 মিনিট, আর এদিকে হচ্ছে তোমার ধরো 6 আর এটা 2,
26°24'45" এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে আমার আনসার, মানে এই কোণটার যে পূরক কোণ সেটা হচ্ছে এইটা। ওকে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন্স তোমাকে কি বলছে, যে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার আর 11 সেন্টিমিটার, তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে 17 সেন্টিমিটার হলে বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য বের করতে হবে। একটা বলে দিয়েছে, ধরো একটা বড় বৃত্ত আছে আর একটা ধরো ছোট বৃত্ত আছে, একটা বড় বৃত্ত একটা ছোট বৃত্ত। তাহলে নেক্সট কাজ কি আমাদের, এটা হচ্ছে সেন্টার, এখানে এটা হচ্ছে সেন্টার, ক্লিয়ার। এবার এদের যে স্পর্শক, সাধারণ স্পর্শক কোনটা, এটা সাধারণ স্পর্শক হচ্ছে এরকম। ওকে, তাহলে একটা সাধারণ স্পর্শক পেয়ে গেলাম। এবার এই বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ কত, 11 সেন্টিমিটার, আর এই বৃত্তের ব্যাসার্ধ কত, 3 সেন্টিমিটার। তাহলে এখন কথা হচ্ছে 17 সেন্টিমিটার যদি এদের দূরত্ব, কেন্দ্রদ্বয়ের যদি দূরত্ব হয়, একটু ড্র করে নিয়ে জায়গাটা বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে কত বলছে, এটা বলছে তোমাকে 17 সেন্টিমিটার, এটা বলছে তোমাকে 17 সেন্টিমিটার, ক্লিয়ার। এটা 17 সেন্টিমিটার বলেছে। আর স্পর্শকের দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে, এখান থেকে এতটা দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। সিম্পল ভাবে আমরা যদি সলভ করি, মানে এর প্যারালালি একটা লাইন আমি টেনে নিলাম, আমি, তাহলে এখানে পাবোটা কি, এটা তো 90 ডিগ্রি ছিলই, কারণ স্পর্শকের সাথে ব্যাসার্ধ সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। তো সেক্ষেত্রে এইটা যদি 3 সেন্টিমিটার হয়, এটাও 3 সেন্টিমিটার হবে, তাহলে বাকি যে এইটুকু অংশ থাকবে সেটা হচ্ছে 11 থেকে 3 বাদ দিলে যেটা হয়, অর্থাৎ 8 সেন্টিমিটার হবে। আর এটা হচ্ছে 17 সেন্টিমিটার হচ্ছে। তাহলে এই বাহুটা কি হবে, তাহলে এ, এটা বি, এটা ধরো সি, এটা O1, এটা O2, এরকম নাম দিয়ে দাও। ঠিক আছে, আমাকে যেটা বের করতে হবে, ডাইরেক্ট অঙ্কটা করে দিচ্ছি, সেটা হচ্ছে ত্রিভুজ, তাহলে এ বি সি এর ক্ষেত্রে যেটা দেখতে পাবো, যে এ বি ইজ ইকুয়াল টু √, দেখো এটা হচ্ছে অতিভুজ হয়ে যাচ্ছে, অতিভুজটা কিন্তু এখানে এই বাহুটা, কিন্তু অতিভুজ, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে তোমার ধরো বিসি নাকি, না হ্যাঁ বিসি, স্কোয়ার মাইনাস আরেকটা হচ্ছে এসি স্কোয়ার, ঠিক আছে। এবার এখান থেকে আমরা যেটা পাচ্ছি, বিসি মানে কি, বিসি মানে হচ্ছে 17, তাহলে 17 স্কোয়ার হয়ে যাচ্ছে, মাইনাস এসি মানে কি, এসি মানে হয়ে যাচ্ছে 8, তাহলে 8 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বেসিক্যালি যেটা পাবো, 17 মানে হচ্ছে 289 থেকে আমি যদি 64 মাইনাস করে দিই, তাহলে পেয়ে যাব হচ্ছে 225, তাহলে এখান থেকে পেয়ে যাব হচ্ছে 15, তাহলে 15 সেন্টিমিটার হয়ে যাচ্ছে, ব্যাস আমাদের অঙ্ক কমপ্লিট, স্পর্শকের দৈর্ঘ্যটা হচ্ছে এটাই। তাহলে নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে, বলছে এই যে পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের ওপি হচ্ছে এ বি এর লম্ব। আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে এইটা হচ্ছে তোমার চিত্রটা, এটা হচ্ছে চিত্রটা। এবার নেক্সট কাজ কি, সেটা হচ্ছে তোমার একটা আমি যে অঙ্কন করলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। নেক্সট কাজ কি, সেটা হচ্ছে কেন্দ্র, অর্থাৎ ও রাখা। তারপর নেক্সট কাজ, এটাকে টেনে দাও, পুরো এরকম লম্বা ভাবে টেনে দাও, এটা হচ্ছে পি পয়েন্ট, আর এটা বর্ধিত হয়ে কোথায় গিয়ে পড়েছে, সেটা সি পয়েন্টে গিয়ে মিলেছে। হ্যাঁ, তাহলে এখন কথা হচ্ছে পিসি ইজ ইকুয়াল টু, অর্থাৎ এই যে পোর্শনটা, এটা ইজ ইকুয়াল টু কত বলেছে, 2 সেন্টিমিটার বলেছে, ঠিক আছে। এবি ইজ ইকুয়াল টু কত বলেছে, এটা 6 সেন্টিমিটার বলেছে, ওকে, এবি ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার বলেছে। তাহলে এখন কথা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধটা নির্ণয় করতে হবে, বৃত্তের ব্যাসার্ধ মানে ও বিটা নির্ণয় করতে হবে, ধরে নাও। তাহলে এটা কিভাবে সলভ করব, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। তাহলে এই যে অংশটা, একটা জিনিস লক্ষ্য করো, এই যে অংশটা, এটা হচ্ছে এক্স ধরে নাও,
আর এই অংশটা তাহলে কি হবে দেখো, একটা জিনিস বলি, সেটা হচ্ছে তুমি যদি চিত্রটা ভালো করে দেখো, দেখো ওসি ইজ ইকুয়াল টু কিন্তু ওবি হয়ে যাচ্ছে। তাহলে ওবি ইজ ইকুয়াল টু কি হওয়া উচিত? তাহলে ওবি ইজ ইকুয়াল টু কি হওয়া উচিত? ওবি ইজ ইকুয়াল টু হওয়া উচিত এক্স প্লাস টু, এত সেন্টিমিটার হওয়া উচিত। তাহলে এক্স প্লাস টু এত সেন্টিমিটার হওয়া উচিত। আচ্ছা, এই পোর্শনটা কি হবে? এটা খুব গুরুত্বপূর্ণ, সমান দুটো ভাগে ভাগ করে দিচ্ছে, তাহলে এটা 3 হয়ে যাবে। আমি আর এটি ক্যালকুলেশনটা করে দেখালাম না। এখন এখান থেকে তুমি এক্স এর ভ্যালু বের করতে পারলেই অঙ্ক শেষ। তাহলে একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছ, তাহলে ত্রিভুজ ও পি বি এর ক্ষেত্রে তোমরা পাচ্ছ কি? সেটা হচ্ছে ও বি স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিপি স্কোয়ার। ঠিক আছে, সিম্পল ভাবে। তাহলে ওবি মানে কোনটা? ওবি মানে হচ্ছে এক্স প্লাস টু তার স্কোয়ার মাইনাস এটা হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু থ্রি স্কোয়ার। থ্রি স্কোয়ার মানে হচ্ছে 9। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 3 3 9। এবার সিম্পল ভাবে কেটে দাও, কেটে দিলে এখানে পাচ্ছ হচ্ছে 2x প্লাস টু ইন্টু টু ইজ ইকুয়াল টু 9। ঠিক আছে, তাহলে এখান থেকে আরেকটা 2 বেরোলে এক্স প্লাস ওয়ান ইন্টু এটা 4 ইজ ইকুয়াল টু 9 হয়ে গেল। তাহলে এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে 9/4, 9/4, তারপরে এক্স ইকুয়ালস টু হচ্ছে 9/4 মাইনাস ওয়ান, এখান থেকে হবে হচ্ছে তোমার ধরো 5/4। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা সিম্পল ভাবে যেটা পাবো যে 5/4 মানে হচ্ছে 5/2 এর ভ্যালু হচ্ছে 2.5, আর এটা হচ্ছে 1.25 হয়ে যাচ্ছে এক্স এর ভ্যালু। তাহলে সুতরাং এক্স এর ভ্যালু যদি 1.25 হয়, তাহলে ব্যাসার্ধটা কত হবে? ব্যাসার্ধ কত হবে? আর একটা 2 ছিল প্লাস হচ্ছে 1.25, তাহলে এত সেন্টিমিটার। তাহলে এখান থেকে পেলাম হচ্ছে 3.25 সেন্টিমিটার। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন্স, নেক্সট কোয়েশ্চেন্স কি দেখতে পাচ্ছি? একটা ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ, যার এবিসি হচ্ছে 90 ডিগ্রি, এবি ইজ ইকুয়াল টু 3 সেন্টিমিটার, বিসি ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার, আর বিডি হচ্ছে এসি এর ওপর লম্ব। তাহলে বিডি এর দৈর্ঘ্য কত হবে? আমরা একটু ছবিটা আঁকি। দেখো এবার কোথায় করি অঙ্কটা, এটা একটা বাজে সিচুয়েশন হয়ে গেল। আচ্ছা দাঁড়াও, আমরা একটা নতুন শিট তৈরি করি, সব থেকে বেস্ট হবে এটা। ওকে, আচ্ছা এটা কোন শিটটা ছিল? এই শিটটা ছিল, ভালো কথা। আমরা কি এরপরে আর কিছু করতে পারি? নেক্সট ইনসার্ট করতে পারি, ইনসার্ট করে একটা কাজ করি। সরি, এই তো ওহমেই পেয়ে যাব, নিউ স্লাইড। ওকে, এই তো পেয়ে গেলাম। তাহলে এই একটা এবারে নেক্সট পেজে আমরা কিন্তু করে নিতে পারবো সুন্দর করে। চলো, তাহলে আমরা এই ত্রিভুজটাতে কি দেখতে পাচ্ছি? ধরো একটা ত্রিভুজ এবিসি ত্রিভুজ আছে, এ বি সি ত্রিভুজ আছে, এ বি সি ত্রিভুজ এ, এটা বি, এটা সি। এবার আন্দাজে আমি বিটা এখানে দিয়ে দিলাম। বি কোনটা সমকোণ কিনা সেটা ডাউটফুল আছে। হ্যাঁ, বি কোনটা সমকোণ আছে। ওকে, বি কোনটা হচ্ছে সমকোণ দেখতে পাচ্ছি। তাহলে এ বি ইজ ইকুয়াল টু 3 সেন্টিমিটার, বিসি ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার। তাহলে বিডি এর দৈর্ঘ্য কত? খুব ইজি ব্যাপারটা। দেখো একটা জিনিস লক্ষ্য করো, এই জায়গাটা এখান থেকে আমি একটা দাগ টানবো, এটা হচ্ছে ডি পর্যন্ত বর্ধিত হবে। এবার এখন কথা হচ্ছে নেক্সট, নেক্সট স্টেপ কি হওয়া উচিত? আচ্ছা, আগের পেজটা আমরা একবার দেখি কি কি ডেটা দিয়ে দিয়েছে। এবি ইজ ইকুয়াল টু 3 সেন্টিমিটার, তাহলে এবি ইজ ইকুয়াল টু 3 সেন্টিমিটার। তারপরে হচ্ছে ধরো বিসি ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার, বিসি ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার। নেক্সট কাজ কি? বিডির ভ্যালু বের করতে হবে, মানে এইটা বের করতে হবে, এইটা কত হচ্ছে। ওকে, আমরা সিমিলারিটি দিয়ে অঙ্কটাকে সলভ করতে পারি খুব ইজিলি। আচ্ছা একটা কাজ করো, প্রথমে এসি বের করে নাও। এসি মানে কি? রুট ওভার অফ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, সিম্পল। তারপরে সেখান থেকে এবি স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার হয়ে যাচ্ছে,
প্লাস বিসি স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এটাকে সলভ করলে আমরা 5 সেন্টিমিটার পেয়ে যাচ্ছি এসি। তাহলে এখন এটা পেয়ে গেলাম কত, 5 সেন্টিমিটার। ক্লিয়ার? এবার নেক্সট স্টেপ কি হওয়া উচিত? এখন নেক্সট স্টেপ সিমিলারিটি আমি এখানে অ্যাপ্লাই করব, বা সদৃশ্যতার কনসেপ্ট আমরা যদি অ্যাপ্লাই করি, এখন এই ত্রিভুজটা, একটা কাজ করি, আমি এই ত্রিভুজটা আর এই বড় ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজকে আমি কিন্তু দেখতে পাচ্ছি এরা সিমিলার বা সদৃশ্যকোণী। তো সেক্ষেত্রে আমরা ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারি, একটু শর্টে করছি, বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে ধরো বিডি বাই বিসি, এটা ইজ ইকুয়াল টু কি হওয়া উচিত? বড় ত্রিভুজটার ক্ষেত্রে এই ছোট বাহুটা এ বি ডিভাইডেড বাই এসি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার সিম্পল ভাবে বিডির ভ্যালু তো আমাকে বের করতে হবে। বিসি ইজ ইকুয়াল টু কত বলেছে? 4 বলেছে। এ বি ইজ ইকুয়াল টু কত? 3। আর এখানে এসি ইজ ইকুয়াল টু কত? 5 হয়ে যাচ্ছে। সিম্পল, তাহলে বিডি ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 3 4 12/5, 12/5 এর তাহলে 2.4 হয়ে গেল, 2.4 সেন্টিমিটার হয়ে গেল। সিম্পল। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে? নেক্সট কোয়েশ্চেন্স বলছে যে দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলে দিয়েছে 1:4 হলে তাদের আয়তনের অনুপাত কত? একদম সিম্পল, কিচ্ছু না, বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে। তার মানে হচ্ছে তোমাকে ধরো এই 4 পাই r1 স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই r2 স্কোয়ার দিয়ে দিয়েছে, তাই তো? তাহলে এখান থেকে তুমি তার মানে লিখতেই পারো r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার, যেটা তোমাকে দিয়ে দিয়েছে 1/4। সিম্পল। এবার এখান থেকে তুমি r1/r2 কি পেতে পারো? এটা 1/2 পেতে পারো। কিচ্ছু না, এবার বোথ সাইড তুমি কিউব করে দাও, বোথ সাইড কিউব করে দাও। তাহলে এখানে কি পাবে? r1 কিউব বাই r2 কিউব ইজ ইকুয়াল টু 1/8 পেয়ে যাচ্ছ। এবার এখানে উভয় পক্ষে 4/3 পাই করে দাও, এখানেও 4/3 পাই করে দাও। তাহলে এটা একটা আয়তন আর এটা একটা আয়তন হয়ে গেল, তাই নয় কি? তাহলে সেই অনুপাতটা কি হলো? তাহলে v1:v2 ইজ ইকুয়াল টু হচ্ছে 1:8। এটা ডিরেক্ট করে দিতে পারি আমরা। নেক্সট কোয়েশ্চেন 10 নম্বর। 10 নম্বরের প্রশ্নটা কি বলেছে? একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান বলছে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আর হচ্ছে মানে পার্শ্বতলের ক্ষেত্রফল আর আয়তন কত? প্রথম কথা, আয়তনকে আমরা কি দিয়ে ইন্ডিকেট করে থাকি? আচ্ছা, শঙ্কুর উচ্চতার ব্যাসার্ধ অবশ্য বলে দিয়েছে এইচ একক আর আর একক। প্রথম কথা হচ্ছে শঙ্কুর আয়তন কি? আয়তনটা হচ্ছে 1/3 পাই ইন্টু আর স্কোয়ার। আর স্কোয়ার মানে কি? আর স্কোয়ার ইন্টু এইচ। এটার সংখ্যামান বলছে কার সাথে সমান? এর সংখ্যামান বলছে পার্শ্বতলের ক্ষেত্রফলের সমান। পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি? 2 পাই, মানে পাই আর এল। পাই আর এলই তো জানি আমরা। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রে পাই ইন্টু আর ইন্টু এল মানে কি? এল মানে রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তোমাদেরকে যদি একটু ভেঙে দেখাই, এটা ধরো একটা শঙ্কু আছে। এবার এই শঙ্কুর ক্ষেত্রে তুমি লক্ষ্য করো একটা জিনিস লক্ষ্য করো, এটাকে আমরা উচ্চতার মধ্যে ফেলি, লম্ব উচ্চতা। এটা হচ্ছে ব্যাসার্ধ, এটাকে আর ধরি, এটাকে এইচ ধরি, আর এইটাকে ধরে থাকি হচ্ছে কি? তির্যক উচ্চতা। সেই তির্যক উচ্চতার রেসপেক্টেই দেখিয়েছি ব্যাপারটা। তাহলে এরপরে কি হবে? এটা আর স্কোয়ার আছে, এটা আর আছে, এটা পাই আছে, পাই আছে, কেটে দাও। তাহলে এখন পড়ে থাকলো কি? আর ইন্টু এইচ ডিভাইডেড বাই 3, এটা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবার বোথ সাইডে যদি তুমি স্কোয়ার করো, তাহলে এখানে এ আর স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই এটা 9 হয়ে গেল, এটা এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার চলে এলো। তাহলে এরপর কি হওয়া উচিত? 1/9 ইকুয়ালস টু হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার এটা পেয়ে গেলাম সিম্পল ভাবে। নেক্সট কাজ কি? এটা কেটে দাও। তাহলে সেখান থেকে আমরা 1/r স্কোয়ার পেয়ে যাচ্ছি প্লাস 1/h স্কোয়ার পেয়ে যাচ্ছি, সেটা ইজ ইকুয়াল টু 9। এটাই তোমাকে দেখো বের করতে বলেছে, এর ভ্যালুটাই বের করতে বলেছে। নেক্সট
কোয়েশ্চেন্স, আর দুটো কোয়েশ্চেন্স আছে, এই দুটো কোয়েশ্চেন্স হলে আমাদের অঙ্ক শেষ। তাহলে এক্স ইকুয়ালস টু বলে দিয়েছে এ সাইন থিটা, আর ওয়াই ইকুয়ালস টু বলে দিয়েছে বি ট্যান থিটা ইজ ইকুয়াল, তাহলে থিটা অপনয়ন করতে হবে। কিভাবে করব? একদম সিম্পল ভাবে অঙ্কটাকে করা যাবে। তাহলে এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা, তাহলে এখান থেকে ডিরেক্ট আমরা করতে পারি। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই এ পেয়ে গেলাম। তাহলে কোসেক থিটা কি হবে? কোসেক থিটা কি হবে? কোসেক থিটা ইজ ইকুয়াল টু এ বাই এক্স পেয়ে যাব, সিম্পল। এবার একই রকম ভাবে এখানে ওয়াই ইকুয়ালস টু ধরো বি ট্যান থিটা বলে দিয়েছে, বি ট্যান থিটা বলে দিয়েছে, তাহলে ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু কত হচ্ছে? ট্যান থিটা হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কট থিটা ইজ ইকুয়াল টু কি হবে? উল্টে যাবে, বি বাই ওয়াই। তাহলে আমরা একটা আইডেন্টিটি জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কিন্তু 1 হয়, তাই নয় কি? এখানে জাস্ট এই ভ্যালুগুলোকে নিয়ে এসে বসিয়ে দাও। তাহলে কোসেকের ক্ষেত্রে এ বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস বি বাই ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 পেয়ে যাচ্ছ। তাহলে সেখান থেকে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 পেয়ে গেলে, তাহলে এখানে দেখো থিটা অপনয়ন হয়ে গেল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন কি বলছে? একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8:1 নয়, এটা 8.1 দেওয়া আছে। এবার সেখানে সামেশন অফ এফ আই এক্স আই ইকুয়ালস টু 132 প্লাস 5k, অ্যান্ড আরেকটা বলে দিয়েছে সামেশন অফ এফ আই ইকুয়ালস টু হচ্ছে 20। তাহলে কে এর ভ্যালু কত হবে? ঠিক আছে, তাহলে চলো সিম্পল ভাবে করি অঙ্কটাকে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে গড়টা বলে দিয়েছে। গড়ের ফর্মুলা কি? সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই সামেশন অফ এফ আই, সেটা ইকুয়ালস টু কি দিয়েছে? 8.1 দিয়েছে। আমি এখানে ভ্যালুটাকে বসিয়ে দিতে পারি, 132 প্লাস 5k ডিভাইডেড বাই 20 ইকুয়ালস টু 8.1। তারপরে সেখান থেকে 132 প্লাস 5k ইকুয়ালস টু 8.1 ইন্টু 20, তাহলে 81 দুগুণে কত হচ্ছে? 162, 162। ঠিক আছে, তাহলে একটা কাজ করো, 81 দুগুণে হলো 162, গুড। আচ্ছা, এখানে একটা শূন্য দিয়েছে, দেখেছো? শূন্য দিয়েছে, সেই শূন্যর সাথে কেটে গিয়ে 162 হয়ে যাবে। যাই হোক, এ নিয়ে কথা না। 5k ইকুয়ালস টু কত হচ্ছে? 162 মাইনাস 132, তাহলে সেখান থেকে 5k ইকুয়ালস টু হয়ে গেল হচ্ছে 30, সেখান থেকে k ইকুয়ালস টু হয়ে যাবে 6। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে চলো এইভাবে আমাদের নেক্সট আর নেই তো। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং তার পাশের থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেই নোটিফিকেশনটি পৌঁছে যাবে। সো আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।